এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের বুকে। আমরা শুরু করেছিলাম উত্তর আমেরিকা দিয়ে, তখন কিন্তু আমরা এই যে আমেরিকাটা কি করে আবিষ্কার হলো, তাহলে আমি কি এমন একটা জায়গায় যাব যেখানে আর কিছু নেই, ঠিকঠাক মানে কোনো প্রফিট নেই, ভালো কিছু নেই, সেখানে যাব না নিশ্চয়ই। গ্রেট ব্যারিয়ার রয়েছে এবং এখানে রয়েছে মৌনা লোয়া আগ্নেয়গিরিও, কিন্তু এই মাইক্রো কথাটার মানে হচ্ছে ক্ষুদ্র। হ্যালো 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 এভরিওয়ান, তোমাদের সকলকে প্রথমেই জানাচ্ছি আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম। তো তোমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাস তো অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে বেশ কিছুদিন টাইম গ্যাপ ছিল যাতে তোমরা সেকেন্ড সামেটিভের পড়াশোনাটাকে ভালো করে করে নিতে পারো। তাই বেশ কিছুদিন, মানে অল্প কিছুদিন, ঠিক আছে, ক্লাস আসেনি এবং জিওগ্রাফির ক্লাস হয়তো শুধুমাত্র একদিনই আসেনি, তোমাদেরকে একটু রিভাইজ বা পড়াশোনা করার জন্য সময় দেওয়া হয়েছিল। তো এখন আজকে কিন্তু আমরা আর সেকেন্ড সামেটিভের কিন্তু পড়া পড়ছি না, আমরা চলে এসেছি আমাদের ফাইনাল সামেটিভের চ্যাপ্টারসে, রাইট? অর্থাৎ শুরু করেছিলাম দেরিতে ঠিকই, কিন্তু শেষ করব কিন্তু আগে, এবং যাতে তোমরা রিভিশন করার সময় পাও। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়ান্স এগেইন তোমাদের আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানিয়ে আজকে আমি শুরু করব ওশিয়ানিয়া। ওশিয়ানিয়া সম্পর্কে আজকে আমরা পড়তে চলেছি। এবার কিন্তু পড়াশোনা তো হবেই, কিন্তু এই যে এই যে তোমাদের সঙ্গে সরাসরি কথোপকথন হচ্ছে না, ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে না, যার কারণে তোমরা একটু ছোটখাটো প্রবলেম ফেস করছো। সেই ছোটখাটো প্রবলেমগুলো কমেন্ট সেকশনে আমি দেখেছি এবং তাই ডিসাইড করেছি যে তোমাদেরকে উত্তরটা দিয়ে দিই। দেখলাম অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে ম্যাম নোটস কোথা থেকে পাবো, ম্যাম প্র্যাকটিস শিট কোথা থেকে পাবো, অ্যান্ড আরো অনেক কিছু। তো চলো প্রথমেই তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিই, তারপর হচ্ছে আমরা শুরু করব। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে নোটস পাওয়ার জন্য বা যাবতীয় সমস্ত কিছু, যে কোন দিন ক্লাস হচ্ছে, মনে করো হঠাৎ করে কোনোদিন একদিন ক্লাস যাবে না, তুমি অপেক্ষায় আছো, কই এখন তো রিয়া ম্যামের ক্লাস আসার কথা, কই এলো না তো, তাহলে কি আর আসবে না, আর আসবে না, এইরকম তোমার মনে প্রশ্ন চলে আসতে পারে। তো সমস্ত কিছুর এইরকম নোটিফিকেশন সমস্ত কিছু পাবে তুমি আমাদের পিডব্লিউ অ্যাপে। তো তার আগে ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে তোমাকে কোথায় চলে যেতে হবে, তোমাকে কিন্তু প্লে স্টোর থেকে আমাদের পিডব্লিউ অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। পিডব্লিউ অ্যাপ ইনস্টল করার পরে তোমাকে কি করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, বাবা বা মায়ের যার মোবাইল নাম্বার সেই মুহূর্তে তোমার কাছে থাকবে সেই মোবাইল নাম্বারটা দেবে, তারপরেই চলে আসবে টিং টিং করে ওটিপিটা বসিয়ে দিতে হবে। এইবার তারপর পিডব্লিউ অ্যাপটা তোমার কাছে একদম ওপেন হয়ে গেল, ব্যাচ সেকশনে যাবে, সেখানে ওপরের দিকে সার্চ বলে একটা অপশন আছে, সেই সার্চ অপশনে গিয়ে তুমি প্রপার এই নামটা কিন্তু সার্চ করবে, যেই যে নির্মাণ বাংলা MAAN দিয়ে ক্লাস 8 এটা লিখবে। অবভিয়াসলি কিন্তু ভালো করে খেয়াল করবে বাংলা লেখা আছে কিনা। তারপরে তুমি পেয়ে গেলে, ব্যাচটা দেখতে পেয়ে গেলে, এবার সমস্ত কিছুই ওখানে পেয়ে যাবে। তারপর তুমি জিওগ্রাফি, আচ্ছা এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার, এটা কিন্তু ফ্রি। এই যে তোমাকে এত কিছু বলছি, এগুলো করার জন্য কোনো রকম কস্ট বা কোনো রকম কিছু তোমাকে দিতে হবে না, এটা কমপ্লিটলি ফ্রি 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 ফ্রি। কোথায় রয়েছে আমাদের ফ্রি, এই যে একদম ভালো করে হাইলাইটেড ওয়েতে দেখে নাও, এটা কিন্তু ফ্রি ফ্রি ফ্রি। ওকে, তারপর তুমি ফ্রিতে এনরোল করে নেবে, তারপর তুমি ওখানে সমস্ত সাবজেক্টস দেখতে পারবে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, মানে তোমাদের সায়েন্স পোর্শনটা যদিও একই। সেখানে যাবে, মনে করো তুমি জিওগ্রাফিতে গেলে, জিওগ্রাফিতে যা যা পড়িয়েছি চ্যাপ্টার নেমগুলো চলে আসবে, তুমি ক্লিক করবে ওশিয়ানিয়া। ওশিয়ানিয়াতে ক্লিক করার পর তার পাশে দেখবে ওপরে নোটস বলে লেখা আছে, নোটসে ক্লিক করবে, নোটস পেয়ে যাবে। এবং যখন এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন এসে প্র্যাকটিস শিটে গিয়ে কিন্তু প্র্যাকটিস শিটও পেয়ে যাবে। সেম ভাবে আগের যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে সেগুলোর প্র্যাকটিস শিট তোমরা পেয়েছো, সেখানে কিন্তু কোশ্চেন অ্যান্সার ইত্যাদি কিন্তু রয়েছে। তো এই ছিল আমাদের গোটা ব্যাপার, যেটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন, অনেক কৌতূহল ছিল। আই থিঙ্ক এইবার সলভ, যে হ্যাঁ এইভাবে গিয়ে এইভাবে আমরা
পাবো, এবং নোটিশ সেকশনে গিয়ে তোমরা কিন্তু নোটিশ বা আপডেটও সমস্ত কিছু পেতে থাকবে। তো এই গেল আমাদের বাচ্চাদের অর্থাৎ তোমাদের কোয়ারিজ গুলো বলে দিলাম। তাহলে এইবার তো আমাদের ব্যাকে চলে আসতে হবে ওশিয়ানিয়াতে। তো আজকে আমরা ওশিয়ানিয়া সম্পর্কে কি পড়তে চলেছি? আজকে আমরা প্রথমেই জানবো ওশিয়ানিয়ার অবস্থান, এখানের ভূপ্রকৃতি সম্পর্কে জানবো, এবং যেটা তোমরা সবাই জানো করে নেব কিছু এক্সারসাইজ। তো চলো শুরু করা যাক ওশিয়ানিয়া। এবার এই ওশিয়ানিয়া নামটা নিশ্চয়ই তোমরা শুনেছো, কি শুনেছো তো, নাকি একদম নতুন নাম মনে হচ্ছে আমাকে? অবভিয়াসলি কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আই থিঙ্ক সবাই শুনেছো ওশিয়ানিয়া, তাই তো? তো ওশিয়ানিয়াটা কি? ওশিয়ানিয়া হচ্ছে আমাদের আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। তাহলে কি বললাম? এই যে দেখছো একজন ভাবছে ওশিয়ানিয়া কি, ওশিয়ানিয়া কি? তাহলে ওশিয়ানিয়া কি, চলো লিখে দিই। ওশিয়ানিয়া হলো ওশিয়ানিয়া হলো আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে সেটা কি? ওশিয়ানিয়া হচ্ছে আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। এবং সেকেন্ড যে জিনিসটা মনে রাখতে হবে সেটা, এটা অসংখ্য দ্বীপ নিয়ে কিন্তু গঠিত। প্রায় 10,000 দ্বীপ নিয়ে কিন্তু ওশিয়ানিয়া গঠিত। এই মহাদেশ প্রায় 10,000 দ্বীপ নিয়ে গঠিত। 10,000 দ্বীপ নিয়ে গঠিত। তাহলে একদম দুটো পয়েন্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি ওশিয়ানিয়া সম্পর্কে। তাহলে ওশিয়ানিয়া সম্পর্কে আমাদের জানা একদম কমপ্লিট। তো চলো এইবার, মানে একদম কমপ্লিট নয়, আরো অনেক কিছু আসতে চলেছে। আমরা এইবার জানবো ওশিয়ানিয়া মহাদেশের সীমা সম্পর্কে, মানে ইন্ট্রোডাকশন কমপ্লিট। এবার ওশিয়ানিয়া মহাদেশের কোথায় কোন দিকে কি রয়েছে সেটা হচ্ছে আমরা জেনে নেব। তার আগে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু রয়েছে কিন্তু গ্লোবে ওশিয়ানিয়ার ম্যাপ, বা মানে গ্লোবের মধ্যে ওশিয়ানিয়াটাকে কিন্তু আমরা দেখাচ্ছি। এইবার ওশিয়ানিয়া মহাদেশের সীমা, এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের বুকে। ভালো করে খেয়াল করবে, প্রশান্ত মহাসাগরের বুকে যে অসংখ্য দ্বীপ রয়েছে সেই অসংখ্য দ্বীপ নিয়েই কিন্তু ওশিয়ানিয়া মহাদেশটি গঠিত হয়েছে। এই মহাদেশের উত্তরে 15 ডিগ্রি উত্তর থেকে দক্ষিণে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত, এবং পশ্চিমে 124 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 134 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। এবার এখান থেকে তোমাকে যেটা মনে রাখতে হবে ভালো করে সেটা কি, সেটা হচ্ছে যে এই যে হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর সীমা, নিউজিল্যান্ডের দক্ষিণ সীমা, অস্ট্রেলিয়ার পশ্চিম সীমা এবং গ্যাম্বিয়ার দ্বীপপুঞ্জ, এই যে গ্রিন কালারের হাইলাইট করে দেওয়া রয়েছে। কেন হাইলাইট করে দেওয়া রয়েছে? যাতে এটা তোমার চোখে হাইলাইট হয়, তারপর মনে হাইলাইট হয়। তো এই হাইলাইটেড পোর্শনটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর সীমা, নিউজিল্যান্ডের দক্ষিণ সীমা, অস্ট্রেলিয়ার পশ্চিম সীমা এবং গ্যাম্বিয়ার দ্বীপপুঞ্জ পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত।
তাহলে আমরা অস্ট্রেলিয়া সম্পর্কে ইন্ট্রোডাকশন ক্লিয়ার করলাম, এবার অবস্থান ক্লিয়ার করলাম। এইবার চলো এই যে ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কে আরো কিছু জেনে নিই। তাহলে ওশিয়ানিয়ার ইন্ট্রোডাকশন কমপ্লিট, সীমা কমপ্লিট। এরপর শুধু এইটুকু জানলেই কি আমাদের হবে? আমাদের জেনে নিতে হবে যে এই ওশিয়ানিয়া মহাদেশের আবিষ্কারটা কি করে হলো। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যখন আমরা আমেরিকা সম্পর্কে পড়েছিলাম, আমরা শুরু করেছিলাম উত্তর আমেরিকা দিয়ে, তখন কিন্তু আমরা এই যে আমেরিকাটা কি করে আবিষ্কার হলো সেটা সম্পর্কে পড়েছিলাম, তাই তো? কে আবিষ্কার করেছিল আমেরিকা? তাড়াতাড়ি কমেন্ট করে কিন্তু আমাকে বলে দাও। তো এই ওশিয়ানিয়া মহাদেশের আবিষ্কার সম্পর্কে এখন আমরা জানবো। ওশিয়ানিয়া মহাদেশটা কিন্তু মানুষের কাছে অজ্ঞাত রূপেই ছিল। ইউরোপীয়দের আগমনের আগে এই ওশিয়ানিয়া মহাদেশটা ছিল মানুষের কাছে অজ্ঞাত, মানে সেরকম ভাবে মানুষজন কিন্তু জানতো না। কিন্তু এখানে অস্ট্রেলিয়ায় কি রয়েছে, যে এখানে কিন্তু চলো এখানে অস্ট্রেলিয়ায় রয়েছে কি সোনার খনি। সেই সোনার খনির লোভে বলতে পারো এখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু আগমন ঘটতে থাকে। বেসিক্যালি ইউরোপীয়দের আগমনের পর থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু মানে পপুলার হয়ে যায় বলতে পারো, বা এই জায়গা সম্পর্কে মানুষজন জানতে শুরু করে। তো অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল এবং নিউজিল্যান্ডের মাউরি প্রভৃতি অধিবাসীরা ওশিয়ানিয়ার দ্বীপগুলিতে বসবাস করত। তাহলে ওখানে কারা বসবাস করত, ওখানের অধিবাসী কারা ছিল? ওখানের অধিবাসী ছিল নিউজিল্যান্ডের মাউরি এবং অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল। তাহলে নিউজিল্যান্ডের মাউরি এবং অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল অধিবাসীরা কিন্তু ওখানে বাস করত। এইবার ইউরোপীয়দের অভিযানের আগে কিন্তু এই জায়গাটা মানুষের কাছে অজ্ঞাত ছিল, যেমনটা বললাম। এরপর একের পর এক অভিযান হতে থাকে এবং দ্বীপগুলি সকলের কাছে পরিচিত হতে থাকে। এবার অভিযানগুলো সম্পর্কে একটু বলি। ফার্দিনান্দ ম্যাগেলান এই নামটা উল্লেখযোগ্য। ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবী পরিভ্রমণের জন্য এই সময় ম্যারিনাস সহ কয়েকটি দ্বীপের কিন্তু সন্ধান পেয়েছিলেন। তাহলে কে? ফার্দিনান্দ ম্যাগেলান। কি নাম? ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবী পরিক্রমণের সময় ম্যারিনাস সহ কয়েকটি দ্বীপের কিন্তু সন্ধান পেয়েছিলেন। তারপর ডাচ নাবিক এবেল তাসমান, তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, টোঙ্গা, ফিজি দ্বীপপুঞ্জে পৌঁছান। 1770 সালে জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে পা রাখেন। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে ওশিয়ানিয়া মহাদেশে কারা থাকতো, যে সেখানে অস্ট্রেলিয়ায় অ্যাবরিজিনাল এবং নিউজিল্যান্ডে মাউরি অধিবাসীরা থাকতো। এই জায়গাটা কিন্তু অনেকের কাছে মানে অনেকের কাছে না, বেশিরভাগ মানুষের কাছেই অজ্ঞাত ছিল। বাট ইউরোপীয়দের অভিযানের পর থেকে এটা কিন্তু মানুষ এই জায়গা সম্পর্কে জানতে শুরু করে। এবং ফার্দিনান্দ ম্যাগেলান তার সম্পর্কে জানলাম। এবং তারপর কিন্তু আমরা পেয়ে গেছি আরো কাকে? ডাচ নাবিক এবেল তাসমানের কথা, জেমস কুকের কথা। এর মাধ্যমে কিন্তু অর্থাৎ তারা এখানে নানান দ্বীপে কিন্তু পা রাখেন এবং পরিচিতি কিন্তু হতে থাকে। এবং এছাড়াও রয়েছে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহীরা 1789 সালে পিটকেয়ার দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি ও অন্যান্য দ্বীপে ব্রিটিশ ও ফরাসিরা নিজেদের উপনিবেশ স্থাপন করে। তাহলে যেটা বলছিলাম যে এইখানে অস্ট্রেলিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট, অস্ট্রেলিয়ার সোনার খনি আবিষ্কার এবং অন্যান্য সম্পদের টানেই কিন্তু দলে দলে মানুষ এখানে ভিড় করতে থাকে। তাহলে আমি কি এমন একটা জায়গায় যাব যেখানে আর কিছু নেই, ঠিকঠাক মানে কোনো প্রফিট নেই, ভালো কিছু নেই, সেখানে যাব না নিশ্চয়ই। তাহলে এখানে রয়েছিল সোনার খনি। সেই সোনার খনি এবং অন্যান্য যে সম্পদ রয়েছে তার টানেই কিন্তু মানুষজন আসতে থাকে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের বেসিক, এই ওশিয়ানিয়া মহাদেশ কি করে আবিষ্কার হয়েছিল সেটা আমরা বুঝে নিলাম। এইবার আমরা চলে আসব আমাদের ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কে আরো কিছু তথ্যে। এখানে রয়েছে পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত।
তাহলে কোথায় রয়েছে? ওশিয়ানিয়াতে রয়েছে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত। পৃথিবীর গভীরতম কি স্থান? মারিয়ানা খাত কিন্তু এখানে রয়েছে। তাছাড়া এখানে কি রয়েছে? এখানে গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে। তাহলে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত রয়েছে, গ্রেট ব্যারিয়ার রয়েছে, এবং এখানে রয়েছে মৌনা লোয়া আগ্নেয়গিরিও কিন্তু এখানেই রয়েছে। তাহলে দেখো অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এখানে রয়েছে। তাছাড়া কি রয়েছে? তাছাড়া এখানে ক্যাঙ্গারু রয়েছে, সিডনি হারবার ব্রিজ রয়েছে, ইস্টার আয়ারল্যান্ডের রহস্যময় মূর্তি রয়েছে। তাহলে আমাদের এই যে ওশিয়ানিয়া সম্পর্কে পড়ছি, এই ওশিয়ানিয়ায় কি কি আছে জানলাম? মৌনা লোয়া আগ্নেয়গিরি আছে, গ্রেট ব্যারিয়ার রিফ আছে, অদ্ভুত প্রাণী ক্যাঙ্গারু রয়েছে, পৃথিবীর গভীরতম স্থান কি? মারিয়ানা খাতও কিন্তু এখানে রয়েছে। তাহলে ওশিয়ানিয়া সম্পর্কে আমরা অনেক অনেক চারিদিক থেকে অনেক কিছু কিন্তু জেনে নিলাম। চলো এইবার আমরা চলে আসব এই ওশিয়ানিয়া মহাদেশের লোক সংখ্যা সম্পর্কে। এই ওশিয়ানিয়া একটা গোটা মহাদেশ, কিন্তু এখানে লোক সংখ্যা জানো খুব কম, এখানে লোক থাকে খুব কম। আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা লোক থাকে তার অর্ধেকেরও অনেক কম একটা গোটা মহাদেশ জুড়ে থাকছে। জাস্ট ভাবো, যেখানে আমাদের ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ, সেখানের যে জনসংখ্যা তার অর্ধেকেরও অনেক কম মানুষ পুরো ওশিয়ানিয়া মহাদেশটা জুড়ে বাস করছে। ঠিক আছে? এবং এখানে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু যে অন্য কোনো মহাদেশে কিন্তু দেখা যায় না। যেমন আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? হংসচঞ্চু দেখতে পাচ্ছি, এখানে আমরা কি কিউই পাখি দেখতে পাই। এই কিউই পাখির কিন্তু ডানা নেই, তাহলে এখানে আমরা কিউই পাখি দেখতে পাই যার ডানা নেই। এখানে আমরা এমু পাখি দেখতে পাই, এমু এমু এমু। এমু পাখিটা কি উড়তে পারে না, ঠিক আছে, উটের মতন কিন্তু দৌড়ায়। তাহলে এখানে আমরা এমু পাখি দেখতে পাই যেটা কি উঠতে পারে না, উটের মতন কিন্তু দৌড়ায়। কিউই পাখি কিন্তু দেখতে পাই, হংসচঞ্চু দেখতে পাই। এছাড়া ইউক্যালিপটাসের জন্ম এখানে, এটা খুব ভালো করে মনে রাখবে, প্রশ্ন দেবে ইউক্যালিপটাসের জন্ম কোথায়? মনে রাখবে ইউক্যালিপটাসের জন্ম হচ্ছে ওশিয়ানিয়ায়। তাহলে এখানে যদি তোমাকে জানতে চাই যে বলো তো ওশিয়ানিয়ায় দেখা যায় এমন দুটি পাখির নাম বলো, তাহলে এমু পাখির কথা বলতে পারবে, আর কি বলতে পারবে? কিউই পাখির কথা বলতে পারবে। এবং এখানে কি দেখা যায়? ইউক্যালিপটাসের জন্ম কিন্তু এখানেই। তাহলে এখানে জনসংখ্যা অত্যাধিক কম আমরা জেনে নিলাম, এবং এখানে যে বিচিত্র প্রাণী এবং উদ্ভিদ রয়েছে সেগুলোর কথাও জানলাম। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলোর মধ্যে আমরা কি কি জেনেছি চলো এরকম 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 করে একটু একটু মনে করে নিই। ওশিয়ানিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, রাইট? এখানের জনসংখ্যা খুব কম, অনেক দ্বীপ নিয়ে কিন্তু এটা গঠিত হয়েছে। এটা ইউরোপীয়দের আসার আগে অনেকের কাছে অজ্ঞাত ছিল। অস্ট্রেলিয়ায় রয়েছে সোনার খনি, এবং এই সোনার খনির লোভে বা অন্যান্য সম্পদের লোভে কিন্তু মানুষজন এখানে আরো বেশি আসতে থাকে, রাইট? এবং আমরা জেনে নিয়েছি এখানে মৌনা লোয়া রয়েছে, এখানে মারিয়ানা খাত রয়েছে, গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে, এবং আরো অন্যান্য কিছু। তাহলে এই পর্যন্ত যদি সবার ডান ডানা ডান ডান হয় তাহলে আমরা আগে 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 বেরোবো। চলো, আচ্ছা, এখানে এই যে পর্যটন ওশিয়ানিয়ার দেশগুলিতে অর্থনীতিতে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে। প্রতি বছর প্রায় 1,20,00,000 লোক এখানে বেড়াতে আসেন। তাহলে এখানে বেড়াতে আসেন, তোমার আমার বাড়িতে কতজন বেড়াতে আসে? 2 জন, 3 জন, 4 জন, 10 জন? তাহলে এই ওশিয়ানিয়া মহাদেশে প্রতি বছর 1,20,00,000 মানুষ কিন্তু এখানে বেড়াতে আসেন। এবং এটা কি যে এইখানের বেশিরভাগ অঞ্চলই হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই ওশিয়ানিয়ার বেশিরভাগ অঞ্চল কোথায়? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এবার দক্ষিণ গোলার্ধে যেহেতু, তো জুন জুলাই মাসে কি দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে, আর ডিসেম্বর জানুয়ারিতে দক্ষিণ গোলার্ধে কি হচ্ছে? গরমকাল কিন্তু দেখা যায়। তো এখানে সেই জন্য সেম ভাবে কিন্তু এখানে ওশিয়ানিয়ায় জুন জুলাই মাসে শীতকাল আর ডিসেম্বর জানুয়ারি মাস হয় গরমকাল।
এইবার আমরা ওশিয়ানিয়ার ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে জানবো। এবার এই ওশিয়ানিয়ার ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে জানতে গিয়ে আমরা প্রথমেই কি জেনে নেব? প্রথমেই জানবো এখানে কতগুলো মূল ভূখণ্ড যেগুলো রয়েছে তার ভূপ্রকৃতি। ফার্স্টে আমরা আসছি অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি। অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে আমরা জানবো, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে জানবো, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি। আর কি জানবো? মাইক্রোনেশিয়া, অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে জানবো, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে জানবো, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া এবং মেলানেশিয়া। মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া ও পলিনেশিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে জানবো। পলিনেশিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে জানবো। এইবার এই যে মাইক্রো কথাটা দেখছো, এই মাইক্রো কথাটার মানে কি? এই মাইক্রো কথাটার মানে হচ্ছে ক্ষুদ্র, রাইট? মাইক্রো কথার মানে কি? ক্ষুদ্র, তাহলে ছোট ছোট। আবার এই যে মেলানেশিয়া দেখছো, এই মেলা কথার অর্থ হচ্ছে কালো, আর নেশিয়া হচ্ছে ভূখণ্ড। তাহলে এখানের যে মানুষজন বা অধিবাসীরা অধিকাংশই কালো হয়, সেই জন্য এরকম নামকরণ করা হয়েছে। আবার পলিনেশিয়া, এই পলি কথার অর্থ কি? পলি কথার অর্থ হচ্ছে বহু। এইবার চলো ইন ডিটেলে আমরা এগুলো সম্পর্কে জেনে নিই। তার আগে একটা ম্যাপ দেখিয়ে দিই। দেখো এই যে দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়া, রাইট? অস্ট্রেলিয়া, এখানে দেখতে পাচ্ছ ক্যানবেরা রয়েছে। এই দেখো মেলানেশিয়া, অন্য একটা কালার দিয়ে দেখাই, এখানে দেখতে পাচ্ছ মেলানেশিয়া রয়েছে। এই দেখো মাইক্রোনেশিয়া রয়েছে, রাইট? মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এইগুলো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গা জুড়ে রয়েছে। এবং পাপুয়া নিউগিনি, এদিকে ভারত মহাসাগর, এখানে রয়েছে নিউজিল্যান্ড। চলো তাহলে একবার তোমাদেরকে ম্যাপটাও কিন্তু তোমাদের জন্য রইলো নোটসে, যখন তোমরা যাবে তখন খুব সুন্দরভাবে কিন্তু ম্যাপটা দেখতে পেয়ে যাবে। তাহলে এইবার আমরা যেটা পড়বো সেটা কি? সেটা হচ্ছে আমাদের ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ। ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগের মধ্যে আমরা কি চলে আসবো? তাহলে ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগের মধ্যে প্রথমেই আমরা চলে আসবো অস্ট্রেলেশিয়া। এবার এই অস্ট্রেলেশিয়াটা কি? অস্ট্রেলেশিয়া হচ্ছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। তাহলে অস্ট্রেলেশিয়ার মধ্যে দেখো, অস্ট্রেলেশিয়ার মধ্যে থেকে অস্ট্রেলিয়া তো তুমি এমনি নাম পেয়েই যাচ্ছ, তার পাশাপাশি আঞ্চলিক বিভাগে আর কি অস্ট্রেলেশিয়ার সঙ্গে? অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। অ্যান্ড মেলানেশিয়া যেটা বলছিলাম, সেই মেলানেশিয়ায় মেলা অর্থাৎ কালো, নেশিয়া অর্থাৎ ভূখণ্ড, যেটা বললাম এখানের অধিবাসীদের গায়ের রং কালো হয়, সেই জন্য এরকম নামকরণ। মাইক্রোনেশিয়াতে গুয়াম, মার্শাল, নাউরু, কিরবাটি প্রভৃতি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। তাহলে মাইক্রো মানে ক্ষুদ্র, তাহলে এটা অনেক ক্ষুদ্র 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 দ্বীপ নিয়ে গঠিত। নেক্সট আসছি আমরা পলিনেশিয়া। পলি মানে হচ্ছে বহু। ওশিয়ানিয়ার একেবারে পূর্ব দিকে হাওয়াই, সামোয়া, টোঙ্গা, কুক, ইস্টার প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে কিন্তু পলিনেশিয়া গঠিত হয়েছে। তাহলে আমরা কি কি পেলাম? যে আমরা প্রথমে অস্ট্রেলেশিয়া জানলাম, অস্ট্রেলেশিয়া, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড নিয়ে।
মাইক্রোনেশিয়া, মাইক্রো মানে ক্ষুদ্র, এটা অনেক ক্ষুদ্র 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 ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। পলি মানে বহু, অসংখ্য, এই পলিনেশিয়া অসংখ্য দ্বীপ নিয়ে কিন্তু গঠিত হয়েছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা জেনে নিলাম, এবং এইখানে এই আঞ্চলিক বিভাগটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো এরপর আমরা চলে আসবো এক একটা ভূ প্রকৃতিতে। তো প্রথমেই আমরা চলে আসব অস্ট্রেলিয়ার ভূ প্রকৃতিতে। আঞ্চলিক বিভাগ আমরা দেখে নিয়েছি, এইবার আমরা আসব অস্ট্রেলিয়ার ভূ প্রকৃতিতে। তো এখানে কি রয়েছে, পূর্বের উচ্চভূমি অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে, এবং এখানে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত শ্রেণী রয়েছে। সেই প্রাচীন ভঙ্গিল পর্বত শ্রেণীটির নাম কি? সেই প্রাচীন ভঙ্গিল পর্বত শ্রেণীটির নাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তাহলে তোমাকে এখান থেকে যেটা মাস্ট মানে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে আমরা অস্ট্রেলিয়ায় গ্রেট ডিভাইডিং রেঞ্জ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এবং এখানে আর কি বলবো, যে এখানে কিন্তু নিউজিল্যান্ডের রেঞ্জের মাউন্ট কোসিয়াসকো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এটা মনে রাখবে, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট কোসিয়াসকো হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ বলছি, এটা হচ্ছে তোমার, হ্যাঁ, যে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াসকো। ঠিক আছে, তাহলে কি কি আমরা জানলাম? যে অস্ট্রেলিয়াতে গ্রেট ডিভাইডিং রেঞ্জ দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট কোসিয়াসকো। নেক্সট আমরা চলে আসছি পশ্চিমের মালভূমি। পশ্চিমের মালভূমিতে কি বলবো? অস্ট্রেলিয়ার পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি দেখা যায়। আমরা পর্বত কি, মালভূমি কি, সমভূমি জানি। তাহলে মালভূমি বলছে, মালভূমি মানে কি? উঁচু নিচু ঢেউ খেলানো ভূভাগ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে এই মালভূমি অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে 200 থেকে 500 মিটার। এই মালভূমি শিলাগুলি ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতনই পুরনো। এখানে কি রয়েছে? এর মাঝখানে পূর্ব এবং পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় রয়েছে। এই পাহাড়ের মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল। এই মরুভূমির মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে। এই মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু নাম রয়েছে। যেমন তারপরে হচ্ছে তোমার মরুভূমির মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ দেখা যাচ্ছে, যেটাকে প্লায়া বলছি, এবং মরুদ্যান দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে পশ্চিমের মালভূমি থেকে আমরা কি পড়বো? পশ্চিমের মালভূমি থেকে আমরা জানবো যে পশ্চিমের মালভূমিটা কি? যে একটা ঢেউ খেলানো উঁচু নিচু ভূভাগ। এখানে গড় উচ্চতা 200 থেকে 500 মিটার, এবং এখানে কিন্তু আমরা লবণাক্ত জলের হ্রদ, সেটাকে কি বলে? প্লায়া দেখতে পাচ্ছি, এবং মরুদ্যানও কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই অঞ্চলের শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতনই কিন্তু পুরনো। তাহলে আমরা আমাদের আগে এইমাত্র যেটা পড়ে এলাম তোমার অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি, সেখান থেকে আমরা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ জেনেছি, এবং গ্রেট ডিভাইডিং রেঞ্জ রয়েছে সেটা জেনেছি। এখান থেকে আমরা জানলাম যে ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতনই এখানে শিলাগুলো পুরনো, এবং লবণাক্ত জলের হ্রদকে কি বলছি আমরা? এখানে যেটা রয়েছে সেটাকে প্লায়া কিন্তু বলি। এবং এটা সম্পর্কে মোস্ট ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে এই ছবিটা। এই ছবিটা ভালো করে দেখো, যে এখানে কি রয়েছে? আয়ার রক, লাল স্যান্ডস্টোন শিলায় গঠিত রয়েছে আয়ার রক, পশ্চিমের মালভূমি অঞ্চলে একটা দর্শনীয় বস্তু। তাহলে এই আয়ার রকটা এখানে দর্শনীয় বস্তু কেন? যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময়ে এর রং পরিবর্তন হয়। কখনো এটাকে লালচে বাদামি, কখনো হলদে, কখনো হালকা বেগুনি দেখতে লাগে। তাহলে এখানে রয়েছে আয়ার রক, যেটা কিন্তু সূর্যোদয় থেকে সূর্যাস্ত বিভিন্ন সময়ে তার কালারটাকে চেঞ্জ করছে। কখনো কি দেখতে পাচ্ছি আমরা? বেগুনি রঙের, কখনো বাদামি রঙের, কখনো হলদে রঙের, এবং কখনো হচ্ছে তোমার হালকা বেগুনি রঙের আমরা দেখতে পাই। তাহলে এই যে নানান রকম কালার চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু এখানের একটা দর্শনীয় বস্তু। তো এরপর আমরা চলে আসব
ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশের মধ্যে মধ্যভাগের সমভূমি। তো মধ্যভাগের সমভূমি এটা কি রয়েছে দেখো, একটু আগেই কিন্তু আমরা ম্যাপের থ্রুতে দেখতে পেয়েছিলাম যে একদম কিন্তু এই যে গ্রেট ডিভাইডিং রেঞ্জটা কিন্তু এখানে কিন্তু রয়েছে। তাহলে এই যে গ্রেট ডিভাইডিং রেঞ্জ রয়েছে অর্থাৎ এখানে কি যে পূর্বের উচ্চভূমি, এই পূর্বের উচ্চভূমি এবং পশ্চিমের যে মালভূমি, এই পূর্বের উচ্চভূমি এবং পশ্চিমের মালভূমি এদের মাঝেই কিন্তু রয়েছে কি মধ্যভাগের সমভূমি। ওকে, তো পূর্বের গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমের মালভূমির মাঝের অংশ রয়েছে সমতল, যে অংশটা তাকেই আমরা বলছি মধ্যভাগের সমভূমি। এবং যে সেলডউইন নামে এখানে গ্রে আর সেলডউইন নামে দুটি উচ্চভূমি রয়েছে, এই দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে 3 ভাগে কিন্তু ভাগ করেছে। দক্ষিণে রয়েছে মারে ডার্লিং নদীর অববাহিকা বা রিভারেনা সমভূমি এবং মাঝে রয়েছে আয়ার হ্রদের অববাহিকা, উত্তরে কার্পেন্টেরিয়া নিম্নভূমি। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেখানে আমরা আর্তেজীয় কূপ কিন্তু দেখতে পাই। তাহলে ফার্স্টে আমরা জানলাম যে মধ্যভাগের সমভূমি আমরা কোথায়, এক্সাক্ট কোন জায়গাটাকে বলছি। সেকেন্ডলি আমরা বলছি যে এখানে আর্তেজীয় কূপ দেখতে পাই। এই আর্তেজীয় কূপ কি, যে এখানে যে কূপ খনন করলে কি হচ্ছে যে পাম্পের সাহায্য ছাড়াই কিন্তু জল বেরিয়ে আসছে। ঠিক আছে, তো এটা সম্পর্কে আমরা ইন ডিটেলে একটু পরে আসছি, তার আগে আমরা উপকূলের সমভূমিটা সম্পর্কে পড়ে নিই। আর্তেজীয় কূপ সম্পর্কে আমরা একটু ইন ডিটেলে আলোচনা করব এবং সেটা একটু পরে। তো এরপরে আমরা আসছি উপকূলের সমভূমিতে। এই অস্ট্রেলিয়ার চারপাশেই কিন্তু রয়েছে উপকূলের সমভূমি, তবে বেশিরভাগ সমভূমি কিন্তু কি খুব সংকীর্ণ এবং এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কি রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে প্রবাল প্রাচীর, প্রবাল হচ্ছে এক ধরনের ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব যার দেহ থেকে চুন মিশ্রিত পদার্থ বেরোয়, যেটা জমে 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 জমেই কিন্তু প্রবাল প্রাচীর গঠিত হয়। তো এইবার যেটায় আসবো বললাম আর্তেজীয় কূপ। আর্তেজীয় কূপ প্রথমে আমরা জেনে নেব যে এইরকম নামকরণ কেন করা হয়েছে। ফ্রান্সের আর্তুয়েজ নামক স্থানে প্রথম এই কূপ খনন করা হয়। ফ্রান্সের আর্তুয়েজ নামক স্থানে প্রথম এই কূপ খনন করা হয় বলে এটাকে আমরা কি বলছি, আর্তেজীয় কূপ বলছি। এইবার চলো এই আর্তেজীয় কূপটা এক্স্যাক্টলি কি সেটা আমরা বুঝে নিই। দুটো অসম্পৃক্ত শিলাস্তরের মাঝে যদি একটা সম্পৃক্ত শিলাস্তর থাকে, এখানে একদম ভালো করে যদি তুমি নোটিস করো তাহলে এই যে জায়গাটা এটা হচ্ছে দেখো, এই যে দুটো জায়গার মাঝে এই জায়গাটা হচ্ছে আমাদের সম্পৃক্ত স্তর। এই জায়গাটা কি আমাদের সম্পৃক্ত স্তর এবং এই সম্পৃক্ত স্তরে দেখো কি হয়েছে, জল জমা হয়েছে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ অসম্পৃক্ত স্তর, এই যে অসম্পৃক্ত স্তর, কিন্তু এই দুটো অসম্পৃক্ত স্তরের মাঝে রয়েছে একটা কি সম্পৃক্ত স্তর। ভালো করে চলো একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। দুটো অসম্পৃক্ত স্তর রয়েছে, সেই দুটো অসম্পৃক্ত স্তরের মাঝে একটা সম্পৃক্ত স্তর রয়েছে এবং সেই সম্পৃক্ত স্তরের এই যে প্রান্ত ভাগটা কিন্তু কি রয়েছে দেখো, যে প্রান্ত ভাগটা কিন্তু উন্মুক্ত অবস্থায় আছে। তো এখান দিয়ে কি হবে যে এই যে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জলটা চুইয়ে চুইয়ে কিন্তু এই স্তরে চলে আসবে। এই স্তরে চলে এসে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ অন্য একটা কালার দিয়ে দেখায় পার্পল, যে এই জায়গাটায় কিন্তু কি হচ্ছে, জলটা কিন্তু জমা হচ্ছে। কিন্তু এই জলটা জমা হলেও যেহেতু এই সামনে ওপরে যেটা আছে সেটাও অসম্পৃক্ত এবং নিচেও অসম্পৃক্ত, তো জলটা ওখানেই আটকা পড়ে থাকছে, কোথাও কিন্তু যেতে পারছে না। এই রকম অবস্থায় যদি একটা কূপ খনন করা হয়, যদি এখানে একটা কূপ খনন করা হয় তাহলে কিন্তু কি হচ্ছে, জলটা কিন্তু
যে কোনো রকম পাম্পের সাহায্য ছাড়াই কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে, আপনা আপনি বেরিয়ে আসবে, সেটাকেই আমরা বলছি আর্তেজীয় কূপ। অর্থাৎ দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে যদি একটা প্রবেশ্য শিলাস্তর থাকে, সেই প্রবেশ্য শিলাস্তরে কি হবে, এই যে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল চুইয়ে 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 সেখানে জমা হবে, কিন্তু সেই জলটা এদিক ওদিক কোথাও যেতে পারছে না। কেন? কারণ উপরেও রয়েছে অপ্রবেশ্য শিলাস্তর, নিচেও রয়েছে অপ্রবেশ্য শিলাস্তর, ওপরেও রয়েছে অপ্রবেশ্য শিলাস্তর, নিচেও অপ্রবেশ্য শিলাস্তর, তো জলটা ওখানে প্রচন্ড চাপে থাকে। এইরকম অবস্থায় এখানে যদি একটা কূপ খনন করা হয় তাহলে কিন্তু জলটা কিন্তু বেরিয়ে আসবে, তাহলে সেটাই হচ্ছে কি আমরা বলছি আর্তেজীয় কূপ। অস্ট্রেলিয়ার কার্পেন্টেরিয়া সমভূমি এবং পম্পাস তৃণভূমি অঞ্চলে এইরকম ভাবে কিন্তু কৃষি কাজ কিন্তু করা হচ্ছে। সো আর্তেজীয় কূপ এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ছবিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে মনে রেখে দিও। নেক্সট আমরা চলে আসবো গ্রেট ব্যারিয়ার রিফে। এটাও শর্ট কোশ্চেনের জন্য খুব ভালো করে পড়তে হবে। গ্রেট ব্যারিয়ার রিফ, তাহলে গ্রেট ব্যারিয়ার রিফ তোমাদেরকে বললাম যে আমরা এটা অস্ট্রেলিয়ার পূর্ব দিকে অবস্থিত, প্রশান্ত মহাসাগরের উপকূল ভাগে 80 থেকে 205 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে উপকূল ভাগ থেকে, এবং এখানে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর আমরা দেখতে পাচ্ছি যেটা 2000 কিলোমিটার। তাহলে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, সেটা দৈর্ঘ্য কত? প্রায় 2000 কিলোমিটার। এইবার এটা কিভাবে গঠিত হচ্ছে? প্রবাল কি বলেছি তোমাদেরকে? প্রবাল হচ্ছে এক ধরনের অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব, এদের দেহের থেকে এক ধরনের চুন জাতীয় পদার্থ বের হচ্ছে, সেটা সঞ্চিত হয়ে প্রবাল প্রাচীর গড়ে উঠেছে, এবং এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। এবার এর প্রভাব কি? তাহলে প্রবাল প্রাচীরটা খুব ভালো করে পড়বে। গ্রেট ব্যারিয়ার রিফের কথা পড়লাম। এবার এই প্রবাল প্রাচীরের অবস্থান অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলকে কি করছে? সামুদ্রিক ঝড়, ঝঞ্ঝা, সুনামি এগুলো থেকে রক্ষা করছে। আবার এই প্রবাল প্রাচীর অসংখ্য জীবের কিন্তু আবাসস্থল, সেই জন্য এখানের বাস্তুতান্ত্রিক যে গুরুত্ব, সেই গুরুত্বটাও বেশি। তবে জাহাজ চলাচলে এই প্রবাল প্রাচীরের অবস্থান কিছুটা বিঘ্ন ঘটায়। তাহলে কি জানলাম? প্রবাল প্রাচীর কিভাবে গঠিত হচ্ছে? প্রবাল নামক এক ধরনের ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবের দেহাবশেষ থেকে যে পদার্থ নিঃসৃত হচ্ছে চুন জাতীয়, সেটা সঞ্চিত হয়ে হয়ে গঠিত হচ্ছে, এবং এটা কিন্তু অনেক জীবের আবাসস্থল। আমরা তার আগে আর্তেজীয় কূপ পড়লাম, কেন এই নামকরণ হয়েছিল, কোথায়, কিভাবে, এটা আমি দেখালাম ছবির থ্রুতে, যে দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটা প্রবেশ্য শিলাস্তর থাকলে সেখানে মেঘ থেকে বৃষ্টির জল সঞ্চিত হচ্ছে, কিন্তু প্রচন্ড চাপে থাকছে ওই জলটা, তারপর ওখানে কূপ খনন করলে কোনো রকম পাম্পের সাহায্য ছাড়াই জল আপনা আপনি বেরোচ্ছে, সেটা হচ্ছে আমাদের আর্তেজীয় কূপ। তাহলে এই হয়ে গেল আমাদের গ্রেট ব্যারিয়ার রিফ, আর্তেজীয় কূপ সম্পর্কে পড়লাম। এইবার আমরা আসবো আমাদের নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি, নিউজিল্যান্ড ব্রিটিশ যুক্তরাজ্য এবং জাপানের মতোই একটি দ্বীপময় ও পর্বত সংকুল রাষ্ট্র, এবং এখানে কি কি দ্বীপের সমন্বয় রয়েছে? এখানে এটা উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ, এই স্টুয়ার্ট দ্বীপ, চ্যাথাম দ্বীপ, এই চারটে দ্বীপ কিন্তু এখানের মেইন। তাহলে এখানে নিউজিল্যান্ডের যে চারটে দ্বীপ মেইন, সেটা কি কি? সেটা হচ্ছে উত্তর দ্বীপ, দক্ষিণ দ্বীপ, স্টুয়ার্ট দ্বীপ এবং চ্যাথাম দ্বীপ। এই চারটে দ্বীপ কিন্তু এখানের মেইন। এই চারটে দ্বীপ ছাড়াও অসংখ্য ছোট 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 দ্বীপ নিয়ে কিন্তু এটা গঠিত হয়েছে। চলো, এইবার এখানে ব্রিটিশ জাতির প্রাধান্য আছে, সেজন্য নিউজিল্যান্ডের, মানে কোথায়, যে দেশটির ব্রিটিশ দ্বীপপুঞ্জের, এই নিউজিল্যান্ডটা ব্রিটিশ দ্বীপপুঞ্জের ঠিক প্রতিপাদ স্থানে কিন্তু অবস্থিত, এবং এই কারণে কিন্তু এখানে ব্রিটিশ জাতির একটা প্রাধান্য আছে, এবং এজন্য একে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয়। তাহলে এখান থেকে যে যে পোর্শনটা আমি হাইলাইট করে দিলাম, সেই পোর্শনটা ভালো করে পড়বে। এখানে কি কি দ্বীপ আমরা দেখতে পাচ্ছি, নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয়, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি, যেমনটা বললাম যে এটার উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ, এই দুটোই হচ্ছে এখানের মেইন দ্বীপ। তো এই দুটো দ্বীপ আবার কি, যে এই দুটো দ্বীপ কি 32 কিলোমিটার প্রশস্ত
কুক প্রণালী দ্বারা পরস্পর বিচ্ছিন্ন। তাহলে উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ এই দুটোর মাঝখানে কোন প্রণালী রয়েছে? এই দুটোর মাঝখানে রয়েছে কুক প্রণালী। পর্বতময় নিউজিল্যান্ডের উত্তরে রয়েছে টারারুয়া, তারপর রয়েছে রাইকুমারা, পুকেটুই ইত্যাদি। এই যে দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি উত্তর দ্বীপ, আর এই যে হচ্ছে দক্ষিণ দ্বীপ। ঠিক আছে, উত্তর দ্বীপ দক্ষিণ দ্বীপ, এবং এই যে দেখতে পাচ্ছ এটা কি কুক প্রণালী। তাহলে এই যে উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ দেখতে পাচ্ছ যে কিভাবে কুক প্রণালীর দ্বারা কিন্তু এটা কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় কিন্তু রয়েছে। এই দক্ষিণ দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। এই দক্ষিণ দ্বীপের পূর্ব উপকূল বরাবর কি গড়ে উঠেছে? ক্যান্টারবেরি কিন্তু সমভূমি গড়ে উঠেছে। এরপরে আমরা চলে আসব এই নিউজিল্যান্ড সম্পর্কেই পড়ব। এখানে কিন্তু অসংখ্য আগ্নেয়গিরি, হিমবাহ, উষ্ণ প্রস্রবণ ও হ্রদ কিন্তু এখানে রয়েছে। আগ্নেয়গিরিগুলির মধ্যে উত্তর দ্বীপের মাউন্ট এগমন্ট একটি তুষারাচ্ছন্ন সুপ্ত আগ্নেয়গিরি। তুষারাচ্ছন্ন কি সুপ্ত আগ্নেয়গিরি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং হ্রদগুলির মধ্যে উত্তর দ্বীপের টাইপো রয়েছে, যেটা নিউজিল্যান্ডের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এবং দক্ষিণ দ্বীপের ওকাতিপু ও হাই প্রভৃতিও কিন্তু এখানের উল্লেখযোগ্য। তাহলে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে পড়লাম। এইবার চলে আসব মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া সম্পর্কে। যে এটি গঠিত হয়েছে সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থ জমা হয়ে। তাহলে এই যে মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া বলছি, এই মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া কিভাবে গঠিত হয়েছে? এটা গঠিত হয়েছে কি সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থ জমা হয়ে। এবং পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলস ওশিয়ানিয়ার কি সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? এটা কিন্তু ভালো করে মনে রেখো। আমরা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ আগে পড়ে এসেছি, এইবার পড়লাম ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। এবং হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, যেটা আমরা দেখলাম মৌনা লোয়া আগ্নেয়গিরি কিন্তু, তো হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, কিলউইয়া প্রভৃতি আগ্নেয়গিরি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে মৃত প্রবাল জমে কিন্তু প্রভৃতি নানান রকম দ্বীপ কিন্তু সৃষ্টি হয়েছে। এবার এই মৌনা লোয়ার উচ্চতা কিন্তু কি হচ্ছে মাউন্ট এভারেস্টের থেকে বেশি, কিন্তু তা সত্ত্বেও আমরা মাউন্ট এভারেস্টকেই হাইয়েস্ট কেন বলছি? এর পিছনে রয়েছে একটা কারণ। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? ৮,৮৪৮ মিটার। এইবার এই মৌনা লোয়া এটা সমুদ্রের তলদেশ থেকে ৯,১৭০ মিটার। তাহলে ৮,৮৪০ থেকে তো ৯,১৭০ মিটার বেশি। বাট তা সত্ত্বেও কেন আমরা মাউন্ট এভারেস্টকেই হাইয়েস্ট বলছি? দেখো, কারণ এই ৯,১৭০-এর মধ্যে ৫,০০০ মিটারই রয়েছে সমুদ্র পৃষ্ঠের নিচে। তাহলে ৯,০০০টাই ১৭০-এর মধ্যে ৫,০০০ রয়েছে সমুদ্র পৃষ্ঠের নিচে, আর বাকি পোর্শনটা রয়েছে এই ৪,১৭০ রয়েছে সমুদ্র পৃষ্ঠের ওপরে। বাট সমুদ্র পৃষ্ঠের ওপরে মাউন্ট এভারেস্টের রয়েছে ৮,৮৪০ মিটার। সেই জন্য মাউন্ট এভারেস্টটাকেই কিন্তু আমরা হাইয়েস্ট বলে ধরছি, কারণ আমরা কোন হিসেবে আমরা মাপি? সমুদ্র পৃষ্ঠ থেকে। মোট উচ্চতার বিচারে মৌনা লোয়ার উচ্চতা বেশি ঠিকই, কিন্তু পৃথিবীর স্থলভাগের উচ্চতা মাপা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে। মানে জিনিসটা কি হলো একটু সহজ করে বলি। দেখো, মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার, এদিকে মৌনা লোয়ার ৯,১৭০। বাট তা সত্ত্বেও আমরা মাউন্ট এভারেস্টকেই হাইয়েস্ট কেন বলছি? কারণ এই মৌনা লোয়ার ৯,১৭০-এর মধ্যে ৫,০০০টা নিচে আছে, সমুদ্র পৃষ্ঠের তলায় আছে। এবার আমরা উচ্চতা মাপি স্থলভাগের ক্ষেত্রে সমুদ্র পৃষ্ঠ থেকে, মানে এটা মনে করো সমুদ্র পৃষ্ঠ, এর নিচে রয়েছে ওর ৫,০০০। তো আমরা এই জায়গা থেকে ক্যালকুলেশন করি। তো মাউন্ট এভারেস্টের এই জায়গা থেকে ৮,৮৪৮, তাহলে এটার ৫,০০০ নিচে থাকলেও উপরে হচ্ছে মাত্র ৪,১৭০। সেই জন্য আমরা মাউন্ট এভারেস্টকেই কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু বলছি। এরপর আমরা চলে আসব কিছু নদ নদীতে। এইবার নদ নদীতে প্রথমেই রয়েছে অস্ট্রেলিয়ার কি মারে ডার্লিং। অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার মারে ডার্লিং। এছাড়া রয়েছে হান্টার, ফ্রিজয়, ব্রিসবেন, কুপার, আয়ার। এবার মারে ডার্লিং এর উৎস কোথায়? মারে অস্ট্রেলিয়ার আল্পস ডার্লিং নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে। মোহনা কোথায়? এনকাউন্টার উপসাগরে। এখানের বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী। তাহলে ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী কি? ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং। এটার উৎস কোথায়, এটার মোহনা কোথায় সেটা কিন্তু মনে রাখতে হবে, এবং এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এছাড়া নিউজিল্যান্ডের রয়েছে ওয়াইটাকি ক্লাথা, এছাড়া পাপুয়া নিউগিনির রয়েছে ফ্লাই, এবং এইগুলোর সমস্তগুলোর কি উৎস এবং মোহনা কিন্তু দেওয়া হয়েছে। এবার নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী এটা ওয়াইটাকি ক্লাথা, সরি ওয়াইটাকি এবং অন্তর্বাহিনী নদীর মধ্যে দেখো এইগুলো হচ্ছে পড়ছে। নেক্সট আমরা চলে আসবো আমাদের নেক্সট পোর্শনে। অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমে অসংখ্য হ্রদ রয়েছে, তবে বেশিরভাগই শুষ্ক এবং লবণাক্ত। তাহলে এখানে কিন্তু হ্রদ রয়েছে এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে শুষ্ক এবং লবণাক্ত। টাইপো হলো এদের মধ্যে বৃহত্তম। কোনগুলোর মধ্যে বৃহত্তম? দেখো এদের মধ্যে মধ্যভাগের আয়ার, টরেন্স আর পশ্চিমের মরুভূমির ম্যাকে উইলস উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে অসংখ্য হিমবাহ সৃষ্ট হ্রদ আছে, সেই হিমবাহ সৃষ্ট হ্রদগুলির মধ্যে হচ্ছে টাইপো হচ্ছে উল্লেখযোগ্য। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে বেশ কিছু জিনিস তো অলরেডি ডিসকাস করে ফেললাম। তাহলে আমরা আজকে জানলাম আমাদের ওশিয়ানিয়া হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত। মৌনা লোয়া এখানে দেখতে পাচ্ছি, গ্রেট ব্যারিয়ার রিফ দেখতে পাচ্ছি, গ্রেট ডিভাইডিং রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আমরা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ পড়লাম। তারপর আমরা চলে এলাম কি, যেখানে মেইন ভূ প্রকৃতিতে আমরা আঞ্চলিক বিভাগও দেখলাম। পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এগুলোর নামের সঙ্গে কিভাবে রিলেটেড সেটাও দেখলাম। ওশিয়ানিয়া আবিষ্কার কি করে হলো বা এটা এত মানুষজন জানলো কিভাবে সেটাও আমরা দেখলাম। এরপর আমরা ভূপ্রকৃতি নদ নদী নিয়ে ডিসকাশন করলাম। এইবার হচ্ছে আমাদের পালা কিছু এক্সারসাইজ করার। তো চলো আমরা এক্সারসাইজে চলে আসি। তো একদম প্রথম প্রশ্ন, আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? বলো, আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ একদম আমি বলেছি ওশিয়ানিয়া হচ্ছে আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। নেক্সট প্রশ্ন কি রয়েছে আমাদের? অস্ট্রেলিয়ার রাজধানী হলো, অস্ট্রেলিয়ার রাজধানী এদের মধ্যে কোনটা? কে জানো আমাকে বলতে পারবে কি? চলো, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে পার্থ, ক্যানবেরা, ওয়েলিংটন, পোর্ট মোরেসবি। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গটি অবস্থিত। ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ এর মধ্যে কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায়, পাপুয়া নিউগিনিতে নাকি নিউজিল্যান্ডে? ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত হচ্ছে আমাদের পাপুয়া নিউগিনিতে। এরপর আমরা চলে আসব আমাদের একদম থ্যাংক ইউতে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা ছিল আমাদের ওশিয়ানিয়ার একদম লেকচার 1, এবং এরপরে আরো লেকচার আসবে ওশিয়ানিয়া থেকে। তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো, অ্যান্ড তোমাদের সকলকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।